নমস্কার বন্ধুরা, আমার গল্প বলা কাজ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আপনাদের পড়ে শোনাব শ্রী প্রমথনাথ বিশি রচিত মারাত্মক ঘড়ি। গল্পটি নেওয়া হয়েছে লেখকের নির্বাচিত অলৌকিক গল্প সমগ্র এই বইটি থেকে। শুরু হচ্ছে আজকের গল্প, মারাত্মক ঘড়ি। পিন্টুদের বাড়িতে মস্ত একটা গোল দেওয়াল ঘড়ি ছিল। বাইরের ঘরে দেওয়ালের অনেকটা অংশ জুড়ে ঘড়িটা কায়েমি অধিকার করে বিরাজ করে। ঘড়িটা যে কতদিনের পুরনো সেই ইতিহাস গবেষণার বিষয়। এ বাড়িতে তার প্রথম আবির্ভাব এখন অবশ্য কিংবদন্তি। সেই কিংবদন্তিরও আবার নানান রকম। পিন্টু বন্ধুদের কাছে বলে, বাবার ঠাকুরদা সাহেব বাড়ির নিলামে নাকি ঘড়িখানা কিনেছিলেন। পিন্টুর কাকারা বার লাইব্রেরিতে গল্প করেন যে বাবার প্রপিতামহ একটা ডুবোজাহাজের মাল নিলাম হতে দেখে নামমাত্র মূল্যে ঘড়িটা কিনে এনেছিলেন। এ থেকেই বুঝতে পারা যাবে যে ঘড়িটার খ্যাতি অনেক দূর ছড়িয়েছে। পিন্টুর বন্ধুর মহল জানে পিন্টুর দুই কাকাই ব্যারিস্টার, কাজেই বার লাইব্রেরির সভ্যগণও জানে, আর আত্মীয় স্বজন বন্ধুবান্ধবরা তো অবশ্যই জানেন। তা যাকে, তবে ঘড়িটার বয়স যে অন্তত ১৫০ বছর এ বিষয়ে প্রায় সকলেই একমত। কিন্তু মজা হচ্ছে এই যে ঘড়ির মধ্যে যে কোম্পানির নাম লিখিত ছিল তা অনেক দিন আগে মুছে গেলেও ঘড়িটা কখনো অচল হয়নি। সপ্তাহে একদিন করে দম দিতে হতো, যেমন সব দেয়াল ঘড়িতে দিতে হয়। ওই দমটুকুর ওপরেই নির্ভর করে বংশবৎ ঘড়িটা আজ ৩-৪ পুরুষ সময় জ্ঞাপন করে চলে আসছে পিন্টুদের বাড়িতে। চন্দ্র সূর্য যেমন আকাশের নিত্য বস্তু, ঘড়িটাও তাই। চন্দ্র সূর্য বলাটা বোধ হয় ঠিক হলো না, কারণ ওরা তো আকাশে নড়ে চড়ে বেড়ায়। গ্রহ উপগ্রহ বলাও ঠিক হবে না। ঘড়িটার অচল অটল অবস্থা দেখে তাকে নক্ষত্র বলাই ঠিক। তবে ঘড়ি না নড়লেও ওর কাঁটা দুটোর কখনো নড়তে ভুল হয় না। দামি দামি হাল ফ্যাশনের হাত ঘড়িগুলোতেও কখনো কখনো ২-১ মিনিটের তারতম্য ঘটলেও ওই পুরনো বুড়ো ঘড়িটা সময় নির্দেশে কখনো কোনো ভুল করে না। আরও মজার ব্যাপার এই যে ঘড়িটা যে কখনো মেরামত হয়েছে এমন খবরও কারোর কাছে নেই। পিন্টুর কাকার বন্ধুরা ঠাট্টা করে বলতেন, বামনের গরু, বুঝলে কি না? খায় কম, দুধ দেয় বেশি। তবে এহেন ঘড়িটা পিন্টুদের বাড়ির একটি দর্শনীয় ঐশ্বর্য। পিন্টুর কাকাদের বন্ধুরা ঘড়িটা কোন কোম্পানির তৈরি তা আবিষ্কার করতে চেষ্টা করেছিলেন। জানতে পারলে তো সেই কোম্পানি থেকে ঘড়ি কিনি। কিন্তু জানবার উপায়টা কি? ভেতরে নিশ্চয়ই একসময় কোম্পানির নাম খোদাই করা ছিল। বর্তমানে তা সম্পূর্ণ লুপ্ত। আতশ কাচ লাগিয়ে, এমনকি মাইক্রোস্কোপ দিয়ে পাঠোদ্ধার করার চেষ্টা করলেও তাঁরা সফল হননি। তারা সব বলাবলি করতেন, বাবা, ও ঘড়িটা একেবারে স্বয়ংভূ। হয় আকাশ থেকে পড়েছে, না হয় সমুদ্র থেকে উঠেছে। কি বলো? এই ঘড়িটা সম্বন্ধে আরও একখানা কিংবদন্তি নাকি প্রচলিত ছিল, যা ভারী রহস্যময়। আর যা কিছু রহস্যময়, আধুনিক বৈজ্ঞানিক মন তাকে সংক্ষেপে গাঁজাখড়ি বলে উড়িয়ে দিতে অভ্যস্ত। কিংবদন্তিখানা রহস্যময় আর বড়ই মারাত্মক। বাড়িতে কারো মৃত্যু হওয়ার ঠিক ২৪ ঘন্টা আগে
ঘড়িটা নাকি আপনিই থেমে যায়। অবশ্য পিন্টুর বাবা কাকা এই ঘটনা কখনো প্রত্যক্ষ করেননি, তবে শোনা যায় যে পিন্টুর ঠাকুমার মৃত্যুর আগে ওইভাবেই ঘড়িটা নাকি থেমে গিয়েছিল। কিন্তু তার দুই ব্যারিস্টার কাকা স্বাভাবিক ব্যাখ্যা দিয়ে তর্কটাকে উড়িয়ে দেন। তারা বলেন, আহা, মায়ের মৃত্যু হয়েছিল তো 92 বছর বয়সে। তার অসুখের চিকিৎসা আর সেবা নিয়ে তো সবাই ব্যস্ত ছিল। কাজেই সময় মতো ঘড়িটাতে দম না দেওয়ায় সেটা থেমে গিয়েছিল। হ্যাঁ, এর মধ্যে আর রহস্যের কি থাকতে পারে যে বাপু, তা বুঝি না। কিন্তু হঠাৎ একদিন এমন একটা দলিল আবিষ্কৃত হলো যাকে অত সহজে ব্যাখ্যা করে উড়িয়ে দেওয়া যায় না। পিন্টুর বাবা একদিন পুরনো কাগজপত্র ঘাঁটছিলেন। এমন সময় একখানা জীর্ণ কাগজ তার চোখে পড়ল। বাজে কাগজ বলে সেটা যখন ফেলে দিতে যাবেন, হঠাৎ নিচে স্বাক্ষর দেখলেন রামজয় শর্মা। রামজয় শর্মা তার পিতামহ। কৌতূহলী হয়ে তিনি কাগজখানা তুলে নিয়ে পড়লেন। তাতে লেখা আছে, দেওয়াল ঘড়িটা দেখছি বড়ই অদ্ভুত। কোনোদিনই থামে না, কিন্তু পরশু সকালে উঠে দেখছি ওর কাঁটা দুটো অচল হয়ে রয়েছে। ভাবলুম সময় মতো দম দেওয়া হয়নি, তাই বোধহয় এই অবস্থা। তখন আমি তাড়াতাড়ি দম দিলাম। দম দেওয়ার পর ঘড়িও বেশ চলতে শুরু করলো। কিন্তু তারপরে 24 ঘন্টার মধ্যেই বাবা হঠাৎ সন্ন্যাস রোগে মারা গেলেন। তখনও মনে সেরকম সন্দেহ হয়নি, কিন্তু তারপর 5-6 বছর পরে হঠাৎ একদিন সন্ধেবেলায় দেখি ঘড়িটা বন্ধ হয়ে গেছে। বাবার মৃত্যুর আগে যেমন বন্ধ হয়েছিল সে কথা তখনও মনে হয়নি, কিন্তু তারপরেই যখন 24 ঘন্টা যেতে না যেতেই দাদা আমার তিতলার ছাদ থেকে পড়ে মারা গেলেন, তখনই চমকে উঠলাম। একই বাড়িতে কয়েক বছরের মধ্যেই দুজনের মৃত্যু হলো, আর ঠিক তার 24 ঘন্টা আগেই দুবার ঘড়িটা বন্ধ হয়ে গেল। এ কি কাকতালীয় নাকি অন্য কিছু? ভাবছি ঘড়িখানা এবার বেচে দেব। নিচে নাম স্বাক্ষর রামজয় শর্মা। শোনা যায় ঘড়িটা বেচবার উনি অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু অত্যন্ত পুরনো বলে কেউ সেটা কিনতে চায়নি। অগত্যা যেখানকার ঘড়ি সেখানেই রয়ে গেল। পিন্টুর বাবা এই কাগজপত্র নিয়ে তার ভাইদের দেখালেন। তারা সব ব্যারিস্টার। দলিল দস্তাবেজ দেখা আর তার মধ্যে থেকে ভুল বার করা তাদের ব্যবসা। কাজেই ওই কাগজ খণ্ডের লেখাগুলোকে আইনের ফাঁকফোকর দিয়ে উড়িয়ে দিলেন। সর্বোপরি তারা জানালেন যে ঠাকুরদা মশাইয়ের আফিম খাবার এক বদভ্যেস ছিল। তাছাড়া ঠিক সেই সময়ই বঙ্কিমের বঙ্গদর্শনে কমলাকান্তের দপ্তর বেরোচ্ছে। তিনিও তাই এক নতুন কমলাকান্ত লিখে গেছেন, স্রেফ গাঁজা। কিন্তু পিন্টুর বাবা আইনজীবী নন, তিনি পেশাতে একজন স্কুল মাস্টার। তার মন থেকে কিছুতেই খটকাটা দূর হলো না। দুই ভাই তাকে অনেক করে বোঝালেন। আহা দাদা, এই তোমার মন কুসংস্কারে পূর্ণ, তাই তুমি এসব আবোল তাবোল ভাবছো। আহা, আচ্ছা বেশ, এইবার থেকে আমরা সবাই মিলে ঘড়িটার দিকে লক্ষ্য রাখবো। দেখি বেটা কখন থামে, আর যদিও বা থামে তখন মেরামত করতে দিয়ে আসবো। ব্যাস, মিটে গেল। ব্যাপারটাও
ওখানেই মিটে গেল। হঠাৎ বছরখানেক পরে একদিন দুপুরবেলা দেখা গেল ঘরটা কেমন যেন অস্বাভাবিক নিস্তব্ধ। তখন পিন্টুর বড় কাকা বসে সংবাদপত্র পড়ছিলেন। তিনি চমকে তাকিয়ে দেখলেন ঘড়িটা থেমে গিয়েছে। অজ্ঞাতসারে তার গায়ে কাঁটা দিয়ে উঠল। তিনি ভাবলেন, আরে, ঘড়িটা থামলো কি করে? সবে কালকে আমি নিজের হাতে দম দিলাম। হ্যাঁ, মনে পড়ছে তো, তাহলে থামলো কেন? এখানে জানিয়ে রাখা আবশ্যক, দাদার কুসংস্কারের প্রতিকারার্থে ঘড়িটাকে দম দেবার ভার দুই ব্যারিস্টার ভাই স্বহস্তে গ্রহণ করেছিলেন। তিনি তখনই ঘড়িটাকে খুলে ঘড়ি মেরামতির দোকানে সেটাকে দিয়ে এলেন। পিন্টুর বাবা সমস্তটা শুনে বললেন, হ্যাঁ, সে তো বুঝলাম। ঘড়ি না হয় সারালে, কিন্তু বাড়ির প্রাণীগুলো, তারা তো বাড়িতেই থাকলো নাকি? ছোট ভাই বলল, দাদা, তোমার এই স্কুল মাস্টারি মনোভাব ছাড়ো তো। পরদিন খুব ভোরবেলা গিয়ে তিনি ঘড়িটা নিয়ে এলেন। দোকানির সাথে তেমনই কথা ছিল। দোকানি মেরামতি বাবদ কিছুই তেমন নিল না। বলল, বাবু, আপনার ঘড়িটা তো ঠিকই ছিল, একটুকুন হাত দিতেই সেটা চলতে শুরু করলো। ওর জন্য আর কি নেব বলুন তো, যা ভালো বোঝেন তাই। তিনি ঘড়ি নিয়ে সগৌরবে বাড়ি ফিরে এসে দেখলেন বাড়ির মধ্যে একটা মস্ত শোরগোল পড়ে গিয়েছে। বাড়ির দু পুরুষের পোষা বুড়ো কাকাতুয়াটা মারা গিয়েছে। পিন্টুর বাবা বলে উঠলেন, দেখলে তো রসিক, ঘড়ির সতর্কবাণী ঠিক হলো কি না? রসিক অর্থাৎ পিন্টুর বড় কাকা বললেন, আহা, কাকাতুয়াটা কি আমাদের বাড়ির অধিবাসীদের মধ্যে একজন না? তাছাড়া ওর যা বয়স হয়েছিল, আমাদের প্রতি একটু দয়া মায়া থাকলে ওর আগেই মরে যাওয়া উচিত ছিল। বসে বসে খালি ছোলা আর ছাতু ধ্বংস করা। দুর্গা! পিন্টুর বাবা বললেন, কি বলছো রশি? ও অবশ্যই আমাদের বাড়ির অধিবাসীদের মধ্যে একজন। আজ দু পুরুষও এই বাড়িতে আছে। তা অধিবাসী ছাড়াও আর কি, ও বাড়ির মস্ত এক পাহারা ছিল। অন্য বাড়ির কুকুর, বেড়াল আর তারপর ওই ওই দুরন্ত ছেলেগুলো এসে উপদ্রব করতে সাহস করতো না। যাকে কি বার করা যাবে? বলে তিনি কাকাতুয়াটির সৎকারের ব্যবস্থা করলেন। ঘড়িটি যথাস্থানে সন্নিবেশিত হয়ে আবার মৃদু মৃদু টিকটিক করতে লাগল। ঘড়িটা টিকটিক করতে করতে চলেছে, আর দিন মাস বছরগুলো চলেছে সেই সঙ্গে নিঃশব্দে। এমনভাবেই বছর কয়েক গেল। পিন্টুর বয়স তখন ওই বছর 15 হবে। ঘড়ি সম্বন্ধে সমস্ত কিংবদন্তি তখন সে জানে। মাঠে খেলতে গেলে তার বন্ধুরা জিজ্ঞেস করে, কিরা পিন্টু, বলছি তোদের ঘড়িটা চলছে নাকি অন্য কেউ টেসবে না তোদের বাড়ি? সে বলে, না না, সে বেটার আর থামবার উপায় নেই। বড় কাকা এমন কষে দম দিয়েছে না, হ্যাঁ, যে চলতেই হবে। সেদিনটার কথা তার আজও বেশ মনে পড়ে। পরীক্ষা শেষ হয়ে গিয়েছে। তার মাথায় নানা রকমের প্ল্যান। সর্বপ্রথম সে সিনেমা যাবে। পরীক্ষার অজুহাতে অনেক দিন সিনেমা দেখা বন্ধ। সকালবেলাতেই সে টিকিট কিনে এনেছিল। 6:30টায় শো আরম্ভ হবে। পিন্টুর দাদা বলে দিয়েছে ঠিক 6টার সময় বেরোবে। সে ভেতরে গিয়ে কোনো রকমে তাড়াতাড়ি খেয়ে নিল। দাদার হাতঘড়িটা টেবিলের ওপর রাখা ছিল। সে দেখল ঘড়িতে 6টা বেজেছে। কোনো রকমে জুতো পায়ে দিয়ে
রওনা হবার উদ্দেশ্যে বাইরে আসতেই তার নজর পড়ল দেওয়াল ঘড়িটার দিকে। হে কি, এই যে 6টার কাছে এসে কাঁটা থেমে গিয়েছে। সে কান পেতে শুনল, না, সত্যি ঘড়িটা থেমে গিয়েছে। না হচ্ছে একটুও শব্দ, না নড়ছে কাঁটা। একটা অজানা ভয়ে তার সমস্ত শরীরটা শিউরে উঠল। সে একটা চেয়ারে বসে পড়ে পাথরের মতো তাকিয়ে রইল ঘড়িটার দিকে। এমন সময় তার কাকারা কোর্ট থেকে বাড়ি ফিরে ঘরে ঢুকলেন। পিন্টুকে চুপ করে বসে থাকতে দেখে জিজ্ঞেস করলেন, কিরে, এই তোর না আজ সিনেমায় যাওয়ার কথা ছিল? হ্যাঁ, এখনো বসে আছিস? দাদা বাড়ি না থাকলে না তোকে নিয়ে পারা যায় না। দাদা আসুক কাশি থেকে ফিরে, তখন দাদাকে বলে তোর একটা ব্যবস্থা করব। নেনে চটপট ও, আরে চাবি তো যা। পিন্টু কিচ্ছু না বলে আঙুল দিয়ে দেখিয়ে দিল ঘড়িটা। ঘড়ির কাঁটাটা 6টা বেজে অচল হয়ে গেছে দেখে তারাও থ হয়ে দাঁড়িয়ে রইল। ভোর রাতে টেলিগ্রাম এলো, পিন্টুর মা সন্ধেবেলায় হঠাৎই মারা গিয়েছেন কাশীধামে। বুদ্ধিতে ব্যাখ্যা না মিললেও সংস্কার কিছুতেই তার দাবি ছাড়ে না। কাজেই বাড়িতে একটা ভয়ের আবহাওয়া কায়েম হয়ে বসল। সবাই যেন কেমন ফিস ফিস করে কথা বলে, লোকের পায়ের শব্দও কম। কিংবা এমনও হতে পারে যে সবাই আগের মতো কথাবার্তা বলছে কিংবা চলাফেরা করছে, কেবল মনে হচ্ছে আগের মতো নয়। পিন্টুর বড় কাকা রসিক তার দাদা কাশী থেকে ফিরে এলে তাকে বলল, দাদা, বলছিলাম এই অলক্ষণে খড়িখানাকে এবার বিদায় করে দিই। তিনি সংক্ষেপে বললেন, তাই করো। রসিক পরদিন গিয়ে ঘড়িটা এক পুরনো ঘড়ির দোকানে দিয়ে এলো। বলল, মশাই, যা হয় কিছু একটা দাম দিয়ে ঘড়িটা নিয়ে নিন তো। দোকানি তাকে জানালো, এইসব পুরনো ঘড়ি আজকাল কেউ নিতে চায় না বাবু। তুমি রেখে দিচ্ছি, যদি কেউ নেয়। তা আমাদের কমিশনটা কেটে নিয়ে আপনাকে না হয় দাম দিয়ে আসবো খন, কেমন? ঘড়িটা বাড়ি থেকে বিদায় হতেই সকলেরই মন বেশ খানিকটা হালকা হলো। ক্রমে আবার সহজ ভাব ফিরে এলো বাড়িতে। রসিকের ছোট ভাই হরিশ খুব আমোদে লোক। সে তো রীতিমতো একটা ঘড়ি বিদায় উৎসবের আয়োজন করে বসল। খাওয়া দাওয়া, গান বাজনা, কিছুরই অভাব হলো না। মনের ওপর থেকে ওই ঘড়ির ভারটা নেবে গিয়ে সকলেই একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। মাঝে মাঝে রসিক গিয়ে খোঁজ নিয়ে আসতো যে ঘড়িটা কেউ কিনল কিনা। দোকানি প্রত্যেকবারেই সেই একই কথা বলতো, পুরনো ঘড়ি কেউ নিতে চায় না বাবু, তবে বিক্রি হওয়া মাত্রই কমিশন বাদে দাম ঠিকই পাবেন। রসিক অবশ্য একবার প্রস্তাব করেছিল, তুমি না হয় বাপু কিছু দাম ধরে নিয়ে ঘড়িটাকে নিয়ে নাও। সে বলল, বাবু আমরা তো কিনি না, আমরা বিক্রি করি। আপনি খামোখা ব্যস্ত হবেন না, আপনি বরং বাড়ি যান। ঘড়িটা যে এখনো সশরীরে বহাল আছে সেটা কারোরই ভালো লাগতো না পিন্টুদের বাড়ির। পিন্টু একদিন সাহস করে বলল, কাকা, বলছি ওটাকে গঙ্গায় ভাসিয়ে দাও না। আর তা যদি নাই বা পারো, আমাকে একটা হাতুড়ি দাও তো দেখিনি, ব্যাটাকে আমিই মেরে গুঁড়ো করে দেবো, বালাই যাক। বলা বাহুল্য তার কোনো প্রস্তাবই কেউই কানে তুলল না। বছর 2 পরে একদিন সেই ঘড়ির দোকানি রিকশা করে তাদের বাড়ি এসে উপস্থিত।
তার কোলের ওপরে ঘড়িটা। ঘড়িটাকে দেখেই বিন্টুর বাবা, কাকা ও বাড়ির অন্যান্য সকলে প্রায় চমকে উঠল। রসিক কি হলো জিজ্ঞেস করায় দোকানি বলল, আগে নমস্কার, বলছিলাম এই ঘড়িখানা ফিরিয়ে দিতে এলাম। বছর 3 হয়ে গেল, আজও কেউ নিল না। খামোকা কতখানি জায়গা জুড়ে পড়ে আছে। তাছাড়া ঘড়িটা বড়ই বেয়ারা। আজ আনবো বলে খুলতে গিয়ে দেখি বেটা 10টা বেজে বন্ধ হয়ে আছে। ভাবলাম চালিয়ে নিয়ে যাই, বসে বসে পুরো দম দিলাম জানেন। কিন্তু যেখানকার কাঁটা সেখানেই রয়ে গেল। তো এ ঘড়ি কোন খদ্দের নেবেন বলুন তো বাবু? দূর দূর, আপনাদের জিনিস মশাই, আপনারাই রাখুন। এই বলে সে ঘড়িখানা ফরাসের ওপর নামিয়ে দিল। তখন ঘরের মধ্যে পিন্টুর 2 কাকা আর বাবা ছিল। তারা সমস্ত ব্যাপারটা দেখে পাথর হয়ে গিয়েছিল। দোকানিকে রিক্সা ভাড়া দেওয়া বা সময়োচিত দুটো কথাবার্তা বলা আর হয়ে উঠল না। দোকানিও তাই ভাড়ার প্রত্যাশা না করেই রওনা হয়ে গেল। এমন সময় হঠাৎই রসিকের সম্বিত ফিরে এলো। সে বলল, আচ্ছা ভাই, এই যে ঘড়িটা যে 10টা বেজে বন্ধ হয়েছে, তা বলতে পারো এ সকাল 10টা নাকি রাত 10টা? হ্যাঁ। দোকানি বলল, সে তো ঠিক মতো খেয়াল করিনি বাবু। দোকানে কত ঘড়ি ঝুলছে, কোনটার দিকে তাকাবো। তবে এটাকে ফিরিয়ে দেবো বলে দম দিতে গিয়ে দেখলাম যে ওই 10টা বেজে বন্ধ হয়ে আছে। তো রাত কি দিন তা কি করে জানবো বলুন তো? কথা বলেই সে উত্তরের প্রত্যাশা না করেই চলে গেল। মুখে কিছু না বললেও 3 জনের ভাবনাই এক সূত্রে চলছিল। রাত 10টা যদি হয় তবে আর ঘন্টা 10 মতো সময় আছে, আর দিন 10টা হলে কিছু অবশ্য বেশি। সেদিন ছিল রবিবার। অফিস আদালত না থাকায় 3 জনে বসে গল্প করছিল। বেলা তখন প্রায় 12টা। 3 জনের মনেই সেই এক চিন্তা, ঘড়ি থেমে গেলে 24 ঘন্টা মাত্র সময় পাওয়া যায়। ঘড়িটা রাতে থেমেছে নাকি দিনে থেমেছে তা স্থির করতে না পারায় সময়ের মেয়াদও সেই পরিমাণে কমে এসেছে। 3 জনেই মনে মনে ভাবছিল, এবারে না জানি কার পালা। ঘড়ির মস্ত কাচে ঢাকা গোলকখানা অন্তর্যামীর 3য় নেত্রের মতো রহস্যময় দৃষ্টিতে তাদের দিকে নির্নিমেষভাবে তাকিয়ে রইল। নিস্তব্ধ ঘরে 3 জনের নিঃশ্বাসের শব্দ স্পষ্ট শোনা যেতে লাগল। কতক্ষণের মেয়াদ? এবার কার পালা? শুনছিলেন শ্রী প্রমথনাথ বিশিরচিত মারাত্মক ঘড়ি। কেমন লাগলো আজকের গল্প তা অবশ্যই কমেন্ট করে জানান। গল্পটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন। এইভাবেই আমার পাশে থাকুন। খুব তাড়াতাড়ি আপনাদের কাছে নতুন গল্প নিয়ে হাজির হব আমার গল্প বলা কাজে।